বন্ধুরা, কখনো কি শুনেছেন একটি ছাগল নাকি মানুষের মতো এক শিশুর জন্ম দিয়েছে? শুনতে অবিশ্বাস্য, অসম্ভব, এমনকি ভয়ঙ্করও লাগে। কিন্তু পাকিস্তানের পাঞ্জাবের এক পুরনো গ্রামকে ঘিরে বহু বছর ধরে এমনই এক কাহিনী ফিসফিস করে বেঁচে আছে। সেই কাহিনী শুধু বিস্ময়ের নয়, এটা এক মানুষ, এক ছাগল আর এক ভয়াবহ ভুল বোঝাবুঝির গল্প। চলুন শুরু থেকে শোনা যাক। অনেক বছর আগে পাকিস্তানের পাঞ্জাবের ভেতরে গুজরানওয়ালার কাছাকাছি ছিল এক ছোট্ট গ্রাম, নুরাবাদ। গ্রামটা ছোট ছিল, কিন্তু মানুষের জিভ ছিল অনেক বড়। এখানে ভোরের আগে ধোঁয়া উঠত মাটির চুলা থেকে, আর সূর্য ওঠার আগেই গুজব উঠত মানুষের মুখ থেকে। কে কি করল, কে কোথায় গেল, কার ঘরে কি রান্না হলো, এসবের খবর যেমন ছড়াতো, তেমনি ছড়াতো অন্যের জীবন নিয়ে গল্প বানানোর রোগও। সেই নুরাবাদেই থাকত একজন কুমোর, রশিদ। বয়স 40-এর কাছাকাছি, মাঝারি গড়ন, চুপচাপ স্বভাব, চোখে সবসময় যেন না বলা কিছু কষ্ট জমে আছে। গ্রামের লোকেরা বহুবার বলেছে, আরে রশিদ, বিয়ে করবি না? সে হেসে এড়িয়ে গেছে, না ভাই, আমার ঘরে যে আছে সেই তো যথেষ্ট। প্রথমে সবাই ভেবেছিল রশিদ মজা করছে, কিন্তু কয়েকদিন পর সবাই বুঝে গেল এটা মজা নয়, সত্যি তার জীবনের সবচেয়ে আপন সঙ্গী ছিল একটি সাদা ছাগল। ছাগলটার নাম সে রেখেছিল নুরি। নুরিকে সে শুধু পশু ভাবত না, যেন সে তার ঘরের মানুষ। দিনের কাজ শেষে রশিদ ফিরে এসে আগে নুরির মাথায় হাত বুলিয়ে দিত, তারপর নিজের হাত মুখ ধুত। বাজারে গেলে নিজের জন্য কিছু না কিনে ছাগলটার জন্য নরম পাতা, ভুট্টা, কখনো গুড় নিয়ে আসত। রাতে উঠোনে বসে মাটির চাকা থামিয়ে সে নুরির কানে কানে বলতো, সবাই চলে গেছে নুরি, তুই আছিস, তুই না থাকলে এই ঘরও মরুভূমি হয়ে যেত। রশিদের জীবন খুব কঠিন ছিল। পেশায় সে কুমোর। ভোরে উঠে মাটি ভেজাতো, চাকা বসাতো, হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুরাহি, কুলহড়, প্রদীপ, হাঁড়ি বানাতো। দুপুরের আগেই হাত, গাল, জামা সবখানে কাদা লেগে যেত। কিন্তু লোকটা পরিশ্রমী ছিল, অভিযোগ করত না, যেন সে নিজের দুঃখগুলোকে মাটির ভেতর মিশিয়ে ফেলে বাসন বানায়। কিন্তু কাজের পরের মানুষটা ছিল অন্য। উঠোনে নুরি পাশে বসে থাকত, আর সে তার সঙ্গে মানুষের মতো কথা বলতো। কখনো বলতো, আজ মাটিটা ঠিক ছিল না। কখনো বলতো, আজ হাটে দামও কম পেলাম। আর নুরি মাথা একটু কাত করে এমনভাবে তাকিয়ে থাকত যেন সত্যি সব বুঝছে। গ্রামের লোকেরা প্রথমে হেসেছে, তারপর হাসি বদলে ব্যঙ্গ হয়েছে। কুয়োর ধারে পানি তুলতে তুলতে মহিলারা বলতো, শুনছো, রশিদ নাকি তার ছাগলকে চুমু খায়। অন্যজন ওড়না টেনে মুখ ঢেকে ফিসফিস করত, হায় আল্লাহ, এ কি শুনি, ছাগল নাকি তার ঘরের বউয়ের মতো। পুরুষেরা সন্ধ্যায় হুক্কা টানতে টানতে বলতো, লোকটার মাথা গেছে। না মাথা না, মন গেছে, একটা ছাগলকে মানুষ বানিয়ে ফেলেছে। রশিদ কিছু শুনেও শুনত না, কারো দিকে তাকিয়ে রাগ করত না, শুধু নুরির মাথায় হাত বুলিয়ে বলতো, ওরা বুঝবে না, কেউ কখনো বোঝেই না। নুরি ছিল অদ্ভুত সুন্দর। তার লোম ছিল বরফের মতো সাদা, কিন্তু ঘাড় আর পিঠের কাছে হালকা সোনালি ছোপ পড়ত। চোখ দুটো ছিল গভীর, বড় আর আশ্চর্যভাবে স্থির। কেউ সামনে দাঁড়ালে নুরি এমনভাবে তাকিয়ে থাকত যেন মানুষের বুকের গোপন কথাও পড়ে ফেলতে পারে। সে খুব শান্ত স্বভাবের ছিল। রশিদের ডাক শুনলে দৌড়ে আসত, দেরি হলে দরজার কাছে বসে থাকত, আর সে মন খারাপ করলে মাথায় এসে তার হাঁটুর ওপর রাখত। একবার নুরি অসুস্থ হয়ে পড়েছিল। 3 দিন রশিদ চাকা ঘোরায়নি, কাজ বন্ধ, হাটে যায়নি, শুধু দৌড়ে দৌড়ে ওষুধ এনেছে, গরম পানি দিয়েছে, ঘাস বেছে খাইয়েছে। সেই 3 দিনে গ্রামের মানুষের হাসি আরও তীব্র হয়েছে। দেখেছিস, নিজের বউ অসুস্থ হলেও মানুষ এত করে না, আরে ওর বউ তো এই ছাগলই। কিন্তু যে যত বলেছে, রশিদ তত নীরব হয়েছে। তারপর একদিন রশিদের চোখে পড়ল নুরির পেটটা যেন একটু ফুলে উঠছে। প্রথমে সে ভেবেছিল হয়তো বেশি খেয়ে ফেলেছে। পেটের ওপর আলতো চাপ দিয়ে বলল, কিরে নুরি, হাটের সব ঘাস একাই খেয়ে এসেছিস নাকি? নুরি তখনও শান্ত, ধীরে ধীরে ঘাস খাচ্ছে, পানি খাচ্ছে, তারপর এসে উঠোনে শুয়ে পড়ছে। কিন্তু দিন যেতে লাগলো, আর পেটটাও গোল হতে লাগলো।
কয়েকদিন পর বিষয়টা আর হালকাভাবে নেওয়ার মতো রইল না। নুরির পেট ঠিক সেই রকম হয়ে উঠল যেমন গর্ভবতী ছাগলের হয়। রশিদের বুকের ভেতর কেমন ঠান্ডা একটা স্রোত বইতে লাগল। সে নুরির মুখের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো? তোকে তো আমি বাইরে যেতে দিই না, কার সঙ্গে? বাকিটা আর শেষ করতে পারল না। নিজেরই গলা শুকিয়ে গেল। কিন্তু গ্রামের মানুষ কি এসব মিস করে? একদিন, দুদিন, 3 দিন খবর আগুনের মতো ছড়িয়ে গেল। রশিদের ছাগল পেটওয়ালা? না, ব্যাপারটা ঠিক না। বাইরে যায় না, অন্য পশুর কাছে যায় না। তাহলে যা ভাবছিস তাই। এই তাই শব্দটাই নুরাবাদের বাতাসকে নোংরা করে দিল। এবার যখন রশিদ নুরিকে নিয়ে মাঠের ধারে ঘাস কাটতে যেত, পেছন থেকে হাসির শব্দ উঠত। দেখো, ও যাচ্ছে। আরে ছাগলটা দেখ, কি লজ্জা! ইস, মাটির মানুষটা কত নিচে নামল। রশিদ মাথা নিচু করে ফিরে আসত, কারো দিকে তাকাত না। কিন্তু ঘরে ফিরে দরজা আটকে অনেকক্ষণ নুরির পাশে বসে থাকত। তার চোখে তখন কষ্ট, ভয় আর অপমানের দগদগে ছাপ। দিন যেতে লাগল। নুরির হাঁটা ধীর হয়ে গেল, শ্বাস ভারী হয়ে উঠল। আগের মতো দৌড়ে এসে মাথা ঘষত না, বরং অনেকটা সময় এক কোণে চুপচাপ শুয়ে থাকত। রশিদ এখন আরও চিন্তিত। সে গ্রামের কারো সঙ্গে এ নিয়ে কথা বলল না, কারণ সে জানত কথা বলতে গেলেই আগুনে তেল পড়বে। এক রাতে গভীর অন্ধকারে, যখন দূরে কোথাও কুকুর ডেকেছিল আর নুরাবাদের বেশিরভাগ ঘরে চুলা নিভে গেছে, রশিদ কাজ গুছিয়ে ঘরে ফিরল। উঠোনে পা দিতেই তার বুক ধক করে উঠল। নুরি মাটিতে পড়ে আছে, দেহ কাঁপছে, মুখ দিয়ে ক্ষীণ শব্দ বেরোচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ দুটো বড় বড় হয়ে আছে, ভয়, যন্ত্রণা আর অসহায়তায় ভরা। নুরি! রশিদ ছুটে গিয়ে তাকে কোলে তুলল, গলায় হাত বুলালো, পেট ছুঁয়ে দেখল, পানি আনল। কিন্তু নুরির অবস্থা আরও খারাপ হতে লাগল। সে ছটফট করছে, পা ছুটছে, আবার নিস্তেজ হয়ে যাচ্ছে। রশিদের মাথায় তখন একটাই নাম এলো, বিলকিস খালা। গ্রামের পুরনো ধাত্রী। বছরের পর বছর কত ঘরের সন্তান তার হাতে জন্মেছে তার হিসেব কেউ জানে না। প্রসব ব্যথা উঠলে দূর দূরান্ত থেকেও তাকে ডাকা হতো। রশিদ আর এক মুহূর্ত দেরি করল না, খালি পায়ে দৌড়ে বেরিয়ে গেল। রাতের ভেজা মাটির উপর তার পা পিছলাচ্ছে, বুক হাঁপিয়ে উঠছে, তবু সে থামছে না। গিয়ে দরজায় ধাক্কা মারল। খালা, খালা, তাড়াতাড়ি চলেন, বাচ্চা হতে যাচ্ছে। ভেতর থেকে বিরক্ত কণ্ঠ ভেসে এলো। কার? তোর তো বিয়েই হয়নি। রশিদের গলা ফেটে যাচ্ছিল। আগে চলেন, পরে বলবো। আমার নুরি, ও মরতে বসেছে। দরজা খুলে বিলকিস খালা বেরোলেন, মাথায় ওড়না, চোখে রাগ। নুরিকে? রশিদ হাঁপাতে হাঁপাতে বলল, আমার ছাগল। বিলকিস খালা থমকে গেলেন। কি বললি? আমি কি পশুর ধাত্রী নাকি? কিন্তু রশিদের চোখের ভেতরের আতঙ্ক দেখে তিনি আর না করতে পারলেন না। চটি গলালেন, একটা গামছা কাঁধে মিলেন আর বললেন, চল, কিন্তু যদি কোনো বেয়াদবি করিস মাথা ফাটিয়ে দেব। রাস্তায় আসতে আসতে বিলকিস খালা কয়েকবার বললেন, রশিদ, তুই নাটক করছিস না তো? রশিদ শুধু সামনে তাকিয়ে হাঁটল। আমি শুধু চাই ও বাঁচুক। যখন তারা ঘরে পৌঁছল, তখন ঘরের ভেতর বাতাস ভারী হয়ে আছে ঘাম, মাটি আর কাঁচা আতঙ্কের গন্ধে। মাটির মেঝেতে একটা সাদা চাদর পাতা। নুরি শুয়ে আছে, ক্লান্ত, আধমরা, কিন্তু এখনো শ্বাস চলছে। আর ঠিক তার পাশেই বিলকিস খালার পা থেমে গেল। তারপর যেন সময়ই থেমে গেল। চাদরের উপর শুয়ে আছে একটি নবজাত শিশু, মানুষের শিশু। গোলাপি, নরম, চোখ বন্ধ, বুক ওঠানামা করছে, ঠোঁট কাঁপছে, গলা দিয়ে বেরোচ্ছে ক্ষীণ কান্না, একদম মানুষের নবজাত শিশুর মতো। বিলকিস খালার হাত কেঁপে উঠল। ইয়া আল্লাহ! রশিদ প্রথমে বুঝতে পারল না তিনি কি দেখছেন। তারপর তার চোখও সেখানে গিয়ে থামল। সে জমে গেল, ঠোঁট শুকিয়ে গেল, দেওয়ালে ভর দিয়ে বসে পড়ল। এটা কি? নুরি তখন দুর্বল চোখে শিশুটার দিকেই তাকিয়ে আছে।
সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা রশিদের বুকের ভেতর শীতল ভয় ঢুকিয়ে দিল। বিলকিস খালার গলা শুকিয়ে গেছে। রশিদ, এটা কিভাবে হলো? রশিদ কাঁপতে কাঁপতে মাথা নেড়ে বলল, আমি কিছু জানি না। আমি যখন বের হলাম তখন তো কিছুই ছিল না। তার কথা শেষ হওয়ার আগেই দরজায় শব্দ হলো। পাশের বাড়ির এক মহিলা, সম্ভবত বাসন নিতে এসেছিল, পর্দা সরিয়ে ভেতরে উঁকি দিল। আর পরের মুহূর্তেই তার মুখ থেকে এমন এক চিৎকার বেরোলো যা রাতের নিস্তব্ধতা চিরে পুরো গ্রাম কাঁপিয়ে দিল। হায় আল্লাহ, রশিদের ছাগল মানুষের বাচ্চা জন্ম দিয়েছে। সে দৌড়ে বাইরে চলে গেল, আর সেই একটা চিৎকার আগুনের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল নুরাবাদের প্রতিটি কোণে। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে রশিদের ঘরের সামনে ভিড় জমে গেল। প্রথমে 2 জন, তারপর 10 জন, তারপর অগণিত। কেউ জানালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে, কেউ দরজায় ধাক্কা মারছে, কেউ বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে, বদমাশ, লজ্জা হয়নি? ছাগল কেউ ছাড়ল না, একে বাঁচতে দেওয়া যাবে না। রশিদ শিশুটাকে কোলে তুলে বসেছিল। তার সারা শরীর ঠান্ডা, মুখে রক্ত নেই। সে শুধু শিশুটার দিকে তাকিয়ে আছে, যেন এই ছোট্ট দেহটাই একসাথে রহস্য, ভয় আর বিপদ হয়ে উঠেছে। বিলকিস খালা পেছিয়ে গেলেন, তার কণ্ঠ কাঁপছে। আমি চললাম, এই ব্যাপার আমার নয়, আল্লাহ জানে। এটা কি? তিনি বেরিয়ে গেলেন। বাইরে ভিড় আরও উগ্র হয়ে উঠল। চাঁদনির মতো শান্ত নুরাবাদ এখন আগুনের মতো তেতে উঠেছে। কেউ ইট তুলছে, কেউ লাঠি, কেউ চিৎকার করছে, দরজা ভাঙো, একে বের করো, আজ বিচার হবে। রশিদ উঠে দাঁড়াতে গেলেও কিন্তু তার হাঁটু কাঁপছে। শিশুটাকে বুকের সঙ্গে চেপে ধরে সে দরজার দিকে তাকালো, আর ঠিক তখনই এক প্রচণ্ড লাথিতে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ল উত্তেজিত জনতা। পরের মুহূর্তেই রশিদের জামার কলার চেপে ধরল কয়েকজন, আর ঘরের এক কোণে আধমরা নুরি নিঃশ্বাস নিতে নিতে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে এক কর্কশ বৃদ্ধ কণ্ঠ গর্জে উঠল, থামো, কেউ আর একটা হাত তুলবে না, আগে আমি একটা কথা শুনতে চাই। বৃদ্ধের গর্জন যেন এক মুহূর্তের জন্য পুরো ঘরটাকে থামিয়ে দিল। যারা রশিদের জামা চেপে ধরেছিল তারাও একটু থমকে গেল। সেই সুযোগে রশিদ শিশুটাকে বুকের সঙ্গে আরও শক্ত করে জড়িয়ে নিল। তার চোখ ফোলা, ঠোঁট কাঁপছে, কিন্তু সে এখনো কিছু বলতে পারছে না। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এলো। নাম তার হাজি করিম বক্স। বয়স অনেক, দাড়িতে সাদা রং, চোখে অভিজ্ঞতার কড়া রেখা। নুরাবাদের মানুষ তাকে সম্মান করত, কারণ সে কম কথা বলতো, কিন্তু যখন বলতো মানুষ শুনত। সে রশিদের দিকে তাকালো, তারপর মাটিতে শুয়ে থাকা নুরির দিকে, তারপর সেই শিশুর দিকে যে রশিদের বুকের কাছে কুঁকড়ে আছে। হাজি করিম বক্স নিচু কিন্তু ভারী গলায় বলল, আমি বলছি না রশিদ নির্দোষ, আবার এটাও বলছি না যে সে দোষী, কিন্তু একটা কথা বলো তো, তোমাদের মধ্যে কে নিজের চোখে দেখেছে এই শিশু সত্যি ওই ছাগলের পেট থেকে বের হতে? ঘরে গুঞ্জন উঠল। একজন চিৎকার করে বলল, আরে চোখে দেখার কি আছে, বাচ্চা তো ছাগলের পাশেই পাওয়া গেছে। আরেকজন বলল, এতেই তো সব পরিষ্কার। হাজি করিম বক্স এবার কড়া স্বরে বলল, পরিষ্কার? কি পরিষ্কার? কখনো শুনেছ ছাগল মানুষের বাচ্চা দেয়? শুনোনি? তাহলে যা দেখছো তাই শেষ সত্য, এই কথা কে বলল? এই কথাটা ভিড়ের রাগে প্রথম ফাটল ধরালো। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনও ফিসফিস করতে লাগলো, ঠিকই তো, এমন তো কখনো শোনা যায়নি, কিন্তু তাহলে বাচ্চা এলো কোথা থেকে? হাজি করিম আবার বলল, বিচার ভিড় করে না, বিচার করে পঞ্চায়েত। কাল সকালেই সবাই চৌপালে জড়ো হবে, রশিদ সবার সামনে কথা বলবে, তারপর সিদ্ধান্ত হবে। এক যুবক তখনও রাগে ফুঁসছিল, যদি দোষী হয়? বৃদ্ধ তাকালো তার চোখে, তাহলে গ্রাম যা ঠিক করবে তাই হবে, কিন্তু না শুনে না বুঝে পিটিয়ে মেরে ফেলাটা কি ন্যায়? একটা দীর্ঘ টানটান নীরবতা নেমে এলো। তারপর ধীরে ধীরে লাঠি নামল, গালি কমল, উত্তেজনা একটু নামল। যারা রশিদকে মারছিল তারা সরে গেল, কিন্তু ঘৃণার আগুন নিভল না। শুধু তা সাময়িকভাবে পঞ্চায়েত পর্যন্ত তোলা হলো। লোকজন একে একে বেরিয়ে যেতে লাগলো। তবু যেতে যেতে কেউ থুতু ফেলে গেল, কেউ বলল, কাল সব বের হবে। আল্লাহই জানে কি নোংরা কাণ্ড করেছে, গ্রামের ইজ্জত ডুবিয়েছে। সবাই চলে গেলে ঘরে এমন এক নীরবতা নেমে এলো, যেন একটু আগের হট্টগোল সত্যিই ঘটেছিল কিনা সেটাই সন্দেহ হয়।
রশিদ মাটিতে বসে পড়ল। তার কপাল ফেটে গেছে, ঠোঁটের কোণে রক্ত, কিন্তু সেসব যেন সে টেরও পাচ্ছে না। তার দুই হাতের ভেতরে শিশুটি কাঁপতে কাঁপতে হালকা কান্না করছে। রশিদ কাপা গলায় বলল, তুই কে রে? তুই এলে কোথা থেকে? নুরি তখনও বেঁচে, খুব ধীরে শ্বাস নিচ্ছে, আর আশ্চর্যভাবে তার চোখ দুটো বারবার গিয়ে থামছে সেই শিশুর মুখে। রাতটা রশিদের কাছে কাটেনি, টেনেছে। একবার শিশুটাকে চুপ করিয়েছে, একবার নুরির মাথায় পানি দিয়েছে, একবার দরজার দিকে তাকিয়েছে। মনে হচ্ছিল বাইরে অন্ধকারের ভেতরেও নুরাবাদের মানুষের সন্দেহ দাঁড়িয়ে আছে। ভোর হলে পাখি ডাকার আগেই খবর ছড়িয়ে গেল, আজ পঞ্চায়েত বসবে। চৌপালের মাঝখানে পুরনো খাট বসানো হলো, চারপাশে কাঠের বেঞ্চ। ক্ষেত থেকে আসা পুরুষ, অলস যুবক, উত্তেজিত বৃদ্ধ সবাই ভিড় করে এলো। যারা রাতে রশিদের গালাগালি দিয়েছে তারাও এসেছে। মহিলারা একটু দূরে দাঁড়িয়ে, কেউ ওড়নার ফাঁক দিয়ে দেখছে, কেউ ফিসফিস করছে। সবার মাঝখানে বসে আছেন 5 জন প্রবীণ। তাদের চোখে কঠোরতা, মুখে গাম্ভীর্য। আর সামনে দাঁড়িয়ে আছে রশিদ, ফোলা মুখ, শুকনো রক্তে ভরা জামা, আর বুকে সেই শিশু। পঞ্চায়েতের প্রধান সরপঞ্চ মকবুল খান গলা পরিষ্কার করে বলল, রশিদ, যা হয়েছে তা নুরাবাদের ইতিহাসে কখনো হয়নি। এখন তুই নিজের মুখে সব বল। রশিদ কিছুক্ষণ চুপ করে রইল, যেন কোথা থেকে শুরু করবে সেটাই জানে না। তারপর ধীরে বলল, আমি যা জানি সব বলবো, কিন্তু আল্লাহর কসম, আমি যা করিনি তা স্বীকার করব না। ভিড়ের ভেতর থেকে কেউ হেসে উঠল, কসমও খাচ্ছে। আরেকজন বলল, বদমাশেরা কসমই বেশি খায়। সরপঞ্চ হাত তুলে ভিড় থামালো, আগে ওকে বলতে দাও। রশিদ শিশুটার দিকে একবার তাকালো, তারপর বলল, আমি একা মানুষ, এ কথাটা তো গ্রাম জানে। আমার ঘরে কেউ নেই, আমি শুধু আমার কাজ করি আর আমার ছাগল নুরিকে নিয়ে থাকি। ও আমার সঙ্গী, এতে যদি কারো হাসি পায় আমি কিছু বলি না, কিন্তু গত রাতে যা হয়েছে তা আমি নিজেও বুঝি না। আমি ঘরে ফিরলাম, দেখি নুরি যন্ত্রণায় ছটফট করছে। আমি বিলকিস খালাকে আনতে গেলাম, ফিরে এসে দেখি এই বাচ্চা ওর পাশে শুয়ে আছে। একজন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, মিথ্যে। আরেকজন বলল, সব সাজানো। রশিদ এবার কণ্ঠ উঁচু করল, এই প্রথম। সাজানো? কি সাজানো? কার সঙ্গে? কেন? আমার লাভ কি এতে? ভিড় চুপ করে গেল এক মুহূর্তের জন্য। রশিদ বলল, তোমরা আমাকে অপমান করেছ, মেরেছ, গালি দিয়েছ, কিন্তু একটা কথা বলো, এই বাচ্চার মুখ কি আমার মতো? কোনো প্রমাণ আছে? কেউ কি নিজের চোখে কিছু দেখেছে? শুধু সন্দেহ, শুধু কথা। পঞ্চায়েতের এক প্রবীণ বলল, কিন্তু প্রশ্ন তো থাকছে রশিদ, বাচ্চাটা এলো কোথা থেকে? রশিদ মাথা নিচু করল, আমি জানি না। আর ছাগলটা? ওর ব্যথা উঠেছিল, এটা সত্যি। আর তুই? আমি শুধু ওকে বাঁচাতে চেয়েছিলাম। ভিড়ের ভেতর আবার গুঞ্জন বাড়ল, এভাবে ছাড়লে চলবে? আজ না থামালে কাল আরও সর্বনাশ হবে। গ্রামের ছেলেপুলেরা কি শিখবে? সরপঞ্চ মকবুল খান মাথা নিচু করে অনেকক্ষণ অন্য প্রবীণদের সঙ্গে ফিসফিস করে কথা বলল, তারপর উঠে দাঁড়ালো। চারপাশে হঠাৎ আবার নীরবতা। সে বলল, আমরা ভেবে দেখেছি সত্য পুরো পরিষ্কার নয়, কিন্তু এমন এক ঘটনার পর রশিদকে গ্রামে রেখে দিলে অশান্তি থামবে না। দোষী হোক বা না হোক, নুরাদাদ এখন তাকে মেনে নিতে পারছে না। তাই পঞ্চায়েতের সিদ্ধান্ত, রশিদ আজই গ্রাম ছাড়বে, তার ছাগল আর এই শিশুকে নিয়ে, এক্ষুনি। এক মুহূর্তের জন্য বাতাসও যেন থেমে গেল। রশিদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে কথা শুনেছে কিন্তু শরীর তা মানতে পারছে না। দূর থেকে এক মহিলা বলল, এইটাই ঠিক হয়েছে। আরেকজন পুরুষ বলল, গ্রাম বাঁচল। কেউ কেউ তৃপ্তির নিঃশ্বাস ফেলল, কেউ বিদ্বেষ ভরা চোখে তাকিয়ে থাকল। রশিদ মাটিতে বসে পড়ল, তার হাঁটুতে শক্তি নেই। শিশুটাকে শক্ত করে ধরে শুধু একবার আকাশের দিকে তাকালো, ঠোঁট নড়ল কিন্তু শব্দ বেরোল না। তারপর ধীরে উঠে দাঁড়ালো। ঘরে ফিরে সে তেমন কিছু গোছালো না, গোছানোর মতো ছিল খুব বেশি নয়। একটা পুরনো চাদর, একটা বাসন, কিছু শুকনো রুটি আর তার লাঠি। নুরিকে ধীরে দাঁড় করালো। ছাগলটা দুর্বল, কিন্তু রশিদের পিছন ছাড়ল না। শিশুটাকে কাপড়ে জড়িয়ে বুকে নিল। বাইরে তখনও কেউ কেউ দাঁড়িয়ে আছে। কেউ বলল, চলে যা, আর যেন ফিরে না আসিস, নুরাবাদকে অপবিত্র করে দিয়েছিস। রশিদ কারোর দিকে তাকালো না, শুধু হাঁটতে শুরু করল।
গ্রামের সীমানা পেরোনোর সময় তার পা কেঁপে উঠছিল। এখানেই সে জন্মেছে, এখানেই বড় হয়েছে, এখানেই মাটির চাকা ঘুরিয়েছে, এখানেই প্রথমবার নুরিকে কোলে নিয়েছিল। আর আজ সব কিছু পেছনে ফেলে সে বেরিয়ে যাচ্ছে এমন এক পথে যার শেষ কোথায় সে জানে না। সন্ধ্যা নামছিল, লাল আলো ধীরে ধীরে নিভছিল। সামনে ছিল কাঁচা পথ, ঝোপঝাড়, তারপর জঙ্গল। প্রথম রাতটা সে একটা শুকনো গাছের নিচে কাটালো। শিশুটি কাঁদছিল। রশিদ তাকে শান্ত করার চেষ্টা করছিল, নিজের কাপড় ছিঁড়ে তাকে জড়িয়ে রাখল। নুরি তার খুব কাছেই শুয়ে রইল। রাতের হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু সেই হাওয়ার চেয়েও বেশি কাঁপছিল রশিদের মন। দ্বিতীয় দিনও সে হাঁটল। তৃতীয় দিনের বিকেলে জঙ্গলের ভেতরে এক টিলার পাশে খোলা জায়গা পেল। কাছেই চিকন পানির ধারা বয়ে যাচ্ছে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই, শুধু গাছ, ঝিরঝির শব্দ আর দূরে কোথাও বুনো পাখির ডাক। সেখানেই রশিদ বসে পড়ল। ক্লান্তি এমন ছিল যেন হাড়ের ভেতর ঢুকে গেছে। তবু সে প্রথমে শিশুটার দিকে তাকালো। বাচ্চাটা তখন ঘুমোচ্ছে, তার ছোট্ট বুক ওঠানামা করছে। রশিদের বুক কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, তুই যদি আমার কপালের পরীক্ষা হস, আমি তবু তোকে ফেলে দেব না। এরপর শুরু হলো নতুন জীবন। কয়েকদিনের ভেতরে রশিদ মাটি, ডালপালা আর কাঠ জোগাড় করে একটা ছোট কুঁড়ে ঘর বানালো। তার পুরনো কুমোরের হাত এবার কাজে লাগলো। এবার হাঁড়ি নয়, দেওয়াল। এবার সুরাহি নয়, আশ্রয়। ঘরের এক কোণে নুরির জন্য, আরেক কোণে শুকনো ঘাস বিছিয়ে শিশুটার জন্য জায়গা করল। নিজের জন্য থাকলো চুলার পাশে সামান্য এক টুকরো মাটি। দিন যেতে লাগলো। শিশুটি বেঁচে রইল। ধীরে ধীরে তার চোখ খুলল, কান্না বদলে শব্দ হলো, শব্দ বদলে হাসি। আর সবচেয়ে অদ্ভুত ছিল, নুরি তাকে নিজের ছায়ার মতো আগলে রাখত। শিশুটি কাঁদলেই সে পাশে চলে আসত, নাক দিয়ে শুকত, মুখ দিয়ে আলতো চাটত। কখনো শিশুর মাথার পাশে শুয়ে থাকত, যেন পাহারা দিচ্ছে। রশিদ বহুবার দূর থেকে বসে তাদের দেখেছে, আর প্রতিবার তার মনে একই প্রশ্ন উঠেছে, সত্যিই কি তোর সঙ্গে এ শিশুর কোনো সম্পর্ক আছে নুরি? তারপর নিজেই মাথা নেড়েছে, না, এ শুধু মায়া, শুধু মায়া। সে আবার কাজ শুরু করল। জঙ্গলের কাছে মাটি ছিল, পানি ছিল, আর তার হাতে ছিল পুরনো দক্ষতা। দিনে সে কুলহর, সুরাহি, প্রদীপ বানাত। সপ্তাহে একদিন কাছের শহরের হাটে গিয়ে সেগুলো বিক্রি করত। ফেরার সময় শিশুটার জন্য কখনো কাপড়, কখনো কাঠের খেলনা, কখনো গুড় নিয়ে আসত। নুরির জন্যও কিছু আনত। তার ছোট্ট দুনিয়ায় ধীরে ধীরে আরও কিছু ছাগল জুটল। কোনোটা হয়তো পথ হারিয়ে চলে এসেছে, কোনোটা কারো ফেলে যাওয়া। রশিদ তাদেরও রেখে দিল। ছাগলের সংখ্যা বাড়ল, দুধ বাড়ল, আয়ও একটু বাড়ল। দিনগুলো কঠিন ছিল, কিন্তু অপমানহীন ছিল। শিশুটি বড় হতে লাগলো। 2.5 বছর বয়সে হাঁটতে শুরু করলো। ছোট ছোট পায়ে দৌড়ে বেরিয়ে যেত ঘরের সামনে। নুরি তার পেছনে পেছনে যেত। কখনো সে নুরির পিঠে উঠে বসত, আর নুরি অবাক করা ধৈর্যে চুপচাপ দাঁড়িয়ে থাকত। রশিদ তা দেখে হেসে ফেলত। বহু মাস পর, হয়তো বহু বছরের মধ্যে, সত্যিকারের হাসি। সময়ের সঙ্গে সে শিশুটার নাম রাখল সোনু। কেন এই নাম সে নিজেও জানত না। হয়তো নামটা ডাকতে সহজ, হয়তো তার একাকিত্বে একটা নরম শব্দের দরকার ছিল। সে জঙ্গলে দাঁড়িয়ে ডাকত, সোনু বেটা, আর জঙ্গল যেন সেই ডাক ফিরিয়ে দিত। সোনু বড় হতে হতে রশিদের আব্বা ডাকা শুরু করল। প্রথম যেদিন সে বলল, আব্বা, রশিদের হাত থেকে মাটির পেয়ালা পড়ে গিয়েছিল। সে তাকিয়েছিল ছেলেটার মুখের দিকে, যেন এই একটি শব্দ তার বহু বছরের শূন্য ঘরে আলো জ্বেলে দিয়েছে। তারপর শুরু হলো পড়ানো। মাটির ফলকে কাঠি দিয়ে অক্ষর লেখা। এটা আলিফ, এটা বে, এটা জিম। সোনু হাসত, ভুল করত, আবার শিখত। রশিদ তাকে শুধু অক্ষর না, আচরণও শেখাত। কাউকে কষ্ট দিবি না, পশুকে মারবি না, মিথ্যে বলবি না, আর যাকে ভালোবাসবি তাকে শেষ পর্যন্ত ছাড়বি না। সোনুর বয়স যখন 6, তখন তাদের জঙ্গল ঘেরা ঘরটা সত্যিই এক পরিবার হয়ে উঠেছে। নুরি এখন বুড়ো হচ্ছে, হাঁটতে একটু কাঁপে, তবু সোনু কাছে এলে তার চোখে পুরনো আলো জ্বলে ওঠে। একদিন দুপুরে রশিদ চুলোর পাশে বসে প্রদীপ গড়ছিল, আর সোনু কাঠি দিয়ে মাটিতে কিছু লিখছিল। এমন সময় জঙ্গলের সরু পথ দিয়ে একজন লোক এসে হাজির হলো। বয়স 30-এর কাছাকাছি, শ্যামলা চেহারা,
পরনে সাধারণ কাপড়, হাঁটায় অদ্ভুত এক সংযম। সে এসে দাঁড়িয়ে বলল, আদাব ভাই সাহেব, একটু ছাগলের দুধ পাওয়া যাবে? রশিদ মাথা তুলল। মানুষজন এখানে খুব কমই আসে, তবু সে শান্ত গলায় বলল, হ্যাঁ বসুন। লোকটা গাছের গুঁড়ির কাছে বসল। রশিদ নুরির দুধ দহন করে এনে দিল। লোকটা ধীরে ধীরে দুধ খেল, তারপর চারপাশে তাকিয়ে বলল, আপনি এখানে থাকেন? হ্যাঁ। একা? রশিদ হালকা হাসল। একা না, এটা আমার ছেলে সোনু, আর ওরা আমার ছাগল। লোকটার চোখ গিয়ে থামল সোনুর মুখে। সে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর মৃদু হেসে বলল, খুব সুন্দর বাচ্চা। সোনু প্রথমে লাজুক ছিল, তারপর লোকটার ডাকে একটু একটু করে কাছে গেল। লোকটা তার মাথায় হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে অদ্ভুত কোমলতা ছিল, যেন সে না জেনেই খুব আপন কাউকে ছুঁয়েছে। রশিদ সেটা লক্ষ্য করল, আর তার বুকের ভেতর অকারণে এক অস্বস্তি জমতে শুরু করল। লোকটা জিজ্ঞেস করল, নাম কি তোমার? সোনু। পড়াশুনো করো? আমার আব্বা শেখায়। লোকটার চোখে তখন এমন এক দৃষ্টি ফুটে উঠল যা রশিদের অস্বস্তিকে আরও বাড়িয়ে দিল। সেখানে বিস্ময় ছিল, স্নেহ ছিল, আর যেন এক অচেনা টানও ছিল। রশিদ স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে আসছেন? লোকটা উত্তর দিল, নুরাবাদ থেকে। এই একটি শব্দ শুনেই রশিদের আঙুল থেমে গেল। মাটির প্রদীপের গা বেঁকে গেল। বুকের ভেতর পুরনো অপমান, গালি, পাথর, পঞ্চায়েত সব একসঙ্গে ফিরে এলো। তবু সে মুখ সামলে বলল, নুরাবাদ? লোকটা মাথা নাড়ল। হ্যাঁ, কয়েক মাস আগে আমার বিয়ে হয়েছে ওখানে, শ্বশুরবাড়ি ওদিকেই। শুনেছিলাম জঙ্গলে এক কুমোর থাকে যার বাসন খুব সুন্দর, তাই দেখতে এলাম। রশিদ আর কিছু বলল না। লোকটা উঠে দাঁড়ালো। যাওয়ার আগে আরেকবার সোনুর দিকে তাকালো। সেই দৃষ্টি এবার আরও ভারী, আরও অদ্ভুত। সে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, রশিদ জবাব দিল। লোকটা চলে গেল, কিন্তু তার চলে যাওয়া শান্তি রেখে গেল না, বরং তার সঙ্গে যেন একটা অদৃশ্য প্রশ্ন রশিদের উঠোনে বসে রইল। সেই রাতে রশিদ ঘুমোতে পারল না। বারবার লোকটার মুখ, তার চোখ, তার সোনুর মাথায় হাত রাখার ভঙ্গি মনে পড়তে লাগল। কেন যেন মনে হচ্ছিল লোকটা সোনুকে শুধু ভালোবেসে দেখেনি, চিনেও দেখেছে। পরদিন ভোরে যখন কুয়াশা এখনও পাতার ডগায় ঝুলছে, রশিদ দুধ দহন করতে বসেছে। সোনু ঘুমোচ্ছে, নুরি তার কাছে। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ এলো। রশিদ ঘাড় ঘুরিয়ে তাকালো, আর তার হাত থেমে গেল। গতকালের সেই লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আজ সে একা নয়। তার পাশে দাঁড়িয়ে আছে এক মহিলা, মাথায় ওড়না, মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত কাঁপুনি। মহিলার চোখ ঘুরে গিয়ে সরাসরি গিয়ে থামল সোনুর ওপর, আর পরের মুহূর্তেই তার ঠোঁট কেঁপে উঠল, চোখ ভরে গেল। সে এক পা দুই পা এগিয়ে এসে এমনভাবে শিশুটার দিকে হাত বাড়ালো যেন বহু বছর ধরে হারানো কিছু হঠাৎ ফিরে এসেছে। রশিদের বুকের ভেতর বিদ্যুৎ খেলে গেল, কারণ সোনুও সেই মহিলার দিকে তাকিয়ে একদম নিশ্চুপ হয়ে গেছে, যেন সেও অচেনা কারো মধ্যে অদ্ভুত এক চেনা টান অনুভব করেছে। আর ঠিক তখনই মহিলা কাঁপা গলায় ফিসফিস করে বলল, আমার ছেলে। রশিদের শরীর যেন এক মুহূর্তে পাথর হয়ে গেল। তার হাতে ধরা দুধের পাত্রটা কেঁপে উঠল। চোখের সামনে সে দেখল মহিলাটা আর নিজেকে সামলাতে পারছে না। সে দৌড়ে গিয়ে সোনুকে বুকের মধ্যে টেনে নিল, এমনভাবে জড়িয়ে ধরল যেন বহু বছর ধরে হারানো নিজের নিঃশ্বাস ফিরে পেয়েছে। সোনু ভয় পেয়ে গেল, আব্বা, এই খালাকে? কিন্তু মহিলা কোনো উত্তর দিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে শুধু সোনুর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, গাল ছুঁয়ে দেখছে, যেন নিশ্চিত হতে চাইছে এ স্বপ্ন নয়, সত্যি। গতকালের সেই লোকটা একটু দূরে দাঁড়িয়েছিল, তার চোখও ভিজে উঠেছে। সে নিচু মাথায় সব দেখছিল। রশিদের বুকের ভেতর হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গলা শুকিয়ে গেছে। তবু সে কোনোভাবে নিজেকে সামলে বলল, ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে কথা হবে না। চারজন কুঁড়েঘরের পাশে রাখা মাটির চৌকির ওপর বসল। সোনু এখনও সেই মহিলার গা ঘেঁষে আছে, কিন্তু তার চোখ বারবার রশিদের দিকে চলে যাচ্ছে, যেন সে বুঝতে পারছে আজ এমন কিছু শোনা যাবে যা তার ছোট্ট দুনিয়াটাকে বদলে দিতে পারে। রশিদ ধীরে জিজ্ঞেস করল, আপনি কে?
আর আমার ছেলেকে এভাবে দেখছেন কেন? মহিলাটা কাপা হাতে চোখ মুছল, তারপর খুব ধীরে বলল, আমার নাম সাইমা। সে পাশের লোকটার দিকে তাকালো, আর উনি আমার স্বামী ফারুক। রশিদের বুক ধক করে উঠল। নাম দুটো তার কাছে নতুন, কিন্তু তাদের চোখে যে অদ্ভুত টান, তা নতুন লাগছিল না। সাইমা গভীর শ্বাস নিল, তারপর সোজা সোনুর দিকে তাকিয়ে আবার রশিদের দিকে চোখ ফেরালো। ভাইজান, আমি যা বলতে যাচ্ছি সেটা আমি এত বছর কাউকে বলতে পারিনি, কাউকে না, শুধু নিজের বুকের ভেতর আগুনের মতো পুড়িয়ে রেখেছি। রশিদ কোনো কথা বলল না। সাইমা বলতে শুরু করল, আজ থেকে অনেক বছর আগে ফারুক প্রায়ই নুরাবাদে এক আত্মীয়ের বাড়িতে আসত। আমাদের বাড়ি কাছেই ছিল। তখন আমার আব্বা বেঁচে ছিলেন না, ঘরে আমি আর আমার আম্মা। আমার আম্মা প্রায় অন্ধ, বাইরে ভেতরের অনেক কিছুই উনি দেখতে পেতেন না। সেই সময় আমার আর ফারুকের পরিচয় হয়। পরিচয় থেকে কথা, কথা থেকে টান, টান থেকে ভুল। ফারুক মাথা নিচু করল, তার চোয়াল শক্ত হয়ে আছে, যেন নিজের অতীতকে সে নিজেই ক্ষমা করতে পারেনি। সাইমা আবার বলল, আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই খবর এলো ফারুকের আব্বার শরীর খুব খারাপ, তাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। যাওয়ার আগে সে বলেছিল আমি ফিরে আসব, কিন্তু দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, সে আর ফিরল না। ফারুক এবার খুব নিচু গলায় বলল, আমি ফিরতে চেয়েছিলাম, কিন্তু আব্বা মারা গেলেন। তারপর ঘরে একের পর এক ঝামেলা, আমি আটকে গেলাম। তবু এটা অজুহাত না, আমি দোষী। সাইমা চোখ নামিয়ে বলল, কিছুদিন পরে আমি বুঝলাম আমি সন্তান সম্ভবা। তখন আমার মনে হলো আমার মাথার উপরের আকাশ ভেঙে পড়েছে। কাউকে কিছু বলতে পারিনি, না আম্মাকে, না প্রতিবেশীদের। আমি একা। ভয়, লজ্জা, বদনাম সব আমাকে ঘিরে ধরল। আমি দিনের পর দিন ঢিলে ঢালা কাপড় পরে থাকতাম। লোকজনের সামনে যাওয়া কমিয়ে দিলাম। 9 মাস আমি যেন লুকিয়ে বেঁচেছিলাম। রশিদের বুক ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। সাইমার গলা কেঁপে গেল। তারপর আমার ছেলে জন্ম নিল। এই ছেলেটা, এই সোনু, আমার রক্ত, আমার কোলের সন্তান। সোনু অবাক হয়ে তার দিকে তাকালো। সে সব বুঝছে না, কিন্তু আমার ছেলে কথাটুকু বুঝে গেছে। তার ছোট্ট আঙুল এসে শক্ত করে রশিদের হাতে চেপে ধরল। সাইমা এবার কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তাকে নিজের কাছে রাখতে পারিনি। আমি কাপুরুষ ছিলাম, হ্যাঁ আমি ছিলাম, কিন্তু আমি তখন এমন অন্ধকারে ছিলাম যেখানে কোনো পথ দেখতে পাইনি। গ্রাম জেনে গেলে আমাকে মেরে ফেলত। আমার অন্ধ আম্মাকেও বাঁচতে দিত না। আমি পাগলের মতো একটা রাস্তা খুঁজছিলাম। তখনই শুনলাম আপনার ছাগল নুরির পেট বড় হয়েছে, লোকে বলছে সে বাচ্চা দেবে। আর সেই রাতেই আমি সিদ্ধান্ত নিই। রশিদের কণ্ঠ শুকিয়ে গেল। কি সিদ্ধান্ত? সাইমা চোখ বন্ধ করল, যেন সেই ভয়াবহ রাতটা আবার ফিরে এসেছে। যেদিন আপনার ছাগলের ব্যথা উঠেছিল, সেদিন রাতের অন্ধকারে আমি আমার নবজাতক ছেলেকে কোলে নিয়ে আপনার বাড়ির দিকে এসেছিলাম। আমি জানতাম আপনি বিলকিস খালাকে আনতে যাবেন। পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। আমি কাঁদছিলাম, তবু আপনার উঠোনে ঢুকলাম। নুরি তখন যন্ত্রণায় ছটফট করছিল। আমি আমার ছেলেকে তার পাশেই শুইয়ে দিলাম। রশিদের ঠোঁট ফাঁক হয়ে গেল। কি? সাইমা ফুপিয়ে উঠল। আমি জানি এটা ভয়ঙ্কর ছিল, কিন্তু তখন আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। আমি ভেবেছিলাম অন্তত আমার সন্তান বেঁচে যাবে, সে কারো ঘৃণার হাতে মরবে না। আমি তাকে রেখে চলে গিয়েছিলাম। দূর থেকে লুকিয়ে দেখেছিলাম আপনি আর বিলকিস খালা ফিরলেন। তারপর আপনি দেখলেন বাচ্চাটা নুরির পাশে, আর সেখান থেকেই সব ভুল শুরু হলো। কুঁড়ে ঘরের ভেতর এমন নীরবতা নেমে এলো যেন বাতাসও দাঁড়িয়ে গেছে। রশিদের মাথা ঝিমঝিম করছে। এত বছরের রহস্য, অপমান, নির্বাসন সব কিছুর উত্তর সামনে বসে কাঁদছে। সে কিছুক্ষণ কিছু বলতে পারল না, শুধু সোনুর মুখের দিকে তাকিয়ে থাকল। ফারুক এবার সামনে এগিয়ে এলো। আমি কিছুই জানতাম না, শপথ করে বলছি, কিছুই না। কয়েক মাস আগে আমার আবার নুরাবাদে যাওয়া শুরু হয়। সেখানেই আমি সাইমার সঙ্গে আবার দেখা পাই। সব শুনে আমি নিজেই ভেঙে পড়ি। তারপর তাকে বিয়ে করি।
আমি দেরি করেছি, অন্যায় করেছি, কিন্তু এখন আর সত্য লুকিয়ে রাখতে চাইনি। গতকাল যখন এখানে এসে সোনুকে দেখলাম, আমার বুক বলল এ আমারই ছেলে। চোখের চাহনি, মুখের রেখা আমি বুঝে গেলাম। আজ সাইমাকে নিয়ে তাই ফিরে এলাম। সাইমা এবার তাড়াতাড়ি বলল, কিন্তু ভাইজান, আমি সোনুকে নিতে আসিনি, না, কোনোভাবেই না। ওকে নেওয়ার অধিকার আমার নেই। আপনি ওকে বাঁচিয়েছেন, বড় করেছেন, নিজের জীবন ভেঙে দিয়ে তাকে জীবন দিয়েছেন। মা হয়তো আমি রক্তে, কিন্তু লালনে আপনিই তার সব। রাশিদের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, এত বছর আমি শুধু একটা প্রশ্ন বুকে নিয়ে বেঁচে আছি, আজ উত্তর পেলাম। সাইমা হাত জোড় করল। আমার একটা মিনতি আছে, যদি অনুমতি দেন, আমি আর ফারুক মাঝে মাঝে আসব। দূর থেকে হলে ওকে দেখব, শুধু এতটুকু অধিকার চাই। ওকে নিয়ে যাওয়ার কথা কখনো হবে না, আমি কসম করছি। রাশিদ সোনুর দিকে তাকালো, তারপর সাইমার দিকে। তার চোখে এখন আর রাগ নেই, শুধু ক্লান্ত সত্যের ভার। আসতে পারবেন, যখন খুশি, দরজা খোলা থাকবে। কিন্তু একটা কথা, সোনু এখনো ছোট, ওর দুনিয়া ভাঙবেন না। এই পর্যন্ত শুনে সোনু আর চুপ থাকতে পারল না। আব্বা, আমি কার ছেলে? প্রশ্নটা শুনে তিনজনেই থমকে গেল। রশিদ ধীরে তাকে কোলে টেনে নিল। তুই ভালোবাসার ছিলে বেটা, এটাই আগে জান। সাইমা কাঁদতে কাঁদতে মুখ ঢাকল। ফারুক তার কাঁধে হাত রাখল। কিছুক্ষণ পর তারা উঠে দাঁড়াল। সাইমা সোনুর মাথায় হাত রেখে বলল, আমি আবার আসব বেটা। সোনু চুপ রইল। সে রশিদের বুকের সঙ্গে লেগে আছে, তার ছোট্ট মুখে গভীর বিভ্রান্তি। ফারুক বিদায়ের সময় রশিদের দিকে তাকিয়ে বলল, আপনার কাছে আমার সারা জীবনের ঋণ রইল। রশিদ শুধু মাথা নাড়ল, কথা বেরোল না। তারা চলে গেল। রশিদ অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের জঙ্গলের পথ দিয়ে মিলিয়ে যেতে দেখল। তারপর সোনুর মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, তুই আমারই বেটা, রক্তে না হোক চোখের জলে। সেই ঘটনার পর 1 মাস কেটে গেল। সোনু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল, কিন্তু রশিদ বুঝত তার ভেতরে কোথাও একটা প্রশ্ন ঘুমিয়ে আছে। নুরি এখন অনেক বুড়ো হয়ে গেছে, হাঁটতে গেলে কাঁপে, তবু সোনু কাছে এলে তার চোখে আগের সেই কোমল আলো জ্বলে ওঠে। সেদিন দুপুরে রশিদ দুধের লোটা হাতে বসেছিল। সোনু কুঁড়েঘরের পেছনে কাঠ দিয়ে খেলনা বানাচ্ছে। হঠাৎ দূরের সরু পথ দিয়ে ধুলো উঠতে দেখা গেল। রশিদের চোখ কুঁচকে গেল। ধুলো যত কাছে এলো সে দেখল অনেক লোক আসছে। 2-4 জন না, 20-25 জনও না, পুরো একটা দল, বয়সে বড় ছোট, নারী পুরুষ সবাই। তার বুক ধক করে উঠল। এই মুখগুলো সে চেনে। নুরাবাদ, এই তো সেই লোক যে তাকে লাঠি মেরেছিল। এই সেই মহিলা যে কুয়োর ধারে তাকে নিয়ে হাসাহাসি করত। এই সেই যুবক যে দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল। এই সেই সরপঞ্চ যে তাকে গ্রাম ছাড়া করেছিল। রশিদের আঙুল থেকে লোটাটা প্রায় পড়ে যাচ্ছিল। সে সোনুর দিকে তাকালো। সোনু ভয়ে তার পেছনে এসে দাঁড়ালো। কিন্তু আজ ভিড়ের চেহারা অন্যরকম। কারো হাতে লাঠি নেই, কারো চোখে আগুন নেই, মাথাগুলো নিচু, মুখগুলো গম্ভীর, আর ভেতরে ভেতরে যেন লজ্জায় পুড়ছে। সবচেয়ে সামনে এগিয়ে এলো সরপঞ্চ মকবুল খান। এখন সে আগের চেয়ে অনেক বুড়ো। তার সঙ্গে হাজি করিম বক্সও আছেন, আর একটু পেছনে দাঁড়িয়ে আছে সাইমা আর ফারুক। সব বুঝতে আর বাকি রইল না, সত্য গ্রামে পৌঁছে গেছে। সরপঞ্চ সামনে এসে থামল, কিছুক্ষণ রশিদের দিকে তাকিয়ে রইল, তারপর এমন কাজ করল যা দেখে রশিদ নিজেই স্তব্ধ হয়ে গেল। সে 2 হাত জোড় করল, রশিদ, আমরা ভুল করেছি। পেছন থেকে আরও কয়েকজন বলল, অনেক বড় ভুল, মাফ করে দে, আমরা না জেনে তোকে অপরাধী বলেছি। রশিদ নির্বাক। হাজি করিম বক্স ধীরে বললেন, সেদিন আমি বলেছিলাম সত্য না জেনে বিচার করো না, কিন্তু শেষ পর্যন্ত আমরাও তোকে বাঁচাতে পারিনি। আজ সব জানলাম। সাইমা আর ফারুক নিজের মুখে সব বলেছে। বাচ্চাটা ছাগলের না, তোর কোনো পাপ ছিল না। তুই তো বরং এমন দয়া দেখিয়েছিস যা আমরা কেউ পারতাম না। একজন বৃদ্ধা কান্না ভেজা গলায় বলল, বেটা, আমরা তোকে খুব কষ্ট দিয়েছি। আরেক যুবক যে একসময় গালাগালি করেছিল মাথা নিচু করে বলল, আমি মারছিলাম তোকে, মাফ করে দে। রশিদের চোখ ভিজে উঠল।
এত বছর ধরে বুকের ভেতর জমে থাকা পাথর যেন একটু একটু করে নরম হচ্ছে। সাইমা এগিয়ে এসে বলল, ভাইজান, আমি গ্রামে সব বলেছি, আর লুকিয়ে রাখা ঠিক ছিল না। আপনার নাম যে কলঙ্কে ডুবেছিল সেটা মুছে দেওয়া আমার দায়িত্ব ছিল। সরপঞ্চ এবার বলল, রশিদ, নুরাবাদ তোকে ফিরিয়ে নিতে এসেছে। অপমান করে বের করেছিলাম, আজ সম্মান দিয়ে ফিরিয়ে নিতে চাই। তুই আমাদের ছেলে, তোর জায়গা গ্রামেই। রশিদ দীর্ঘক্ষণ চুপ রইল। তার চোখ সোনুর দিকে গেল। সোনু এখন তার আঙুল শক্ত করে ধরে আছে। নুরি একটু দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। পুরনো দিনের সেই ছাগল যার নামের ওপর দাঁড়িয়ে একসময় গ্রাম আগুন হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত রশিদ ধীরে বলল, আমি ফিরব, কিন্তু একটা শর্ত আছে। সবাই চুপ। আর কখনো শুধু সন্দেহের ওপর কাউকে অপরাধী বানানো যাবে না। আর কোনো গরিব একা চুপচাপ মানুষকে নিজের কথা বলার সুযোগ না দিয়ে পাথর মারা যাবে না। যদি এই কথা দাও তাহলে ফিরব। সরপঞ্চ তৎক্ষণাৎ বলল, কথা দিচ্ছি। হাজি করিম বক্স বললেন, এই কথা আজ পঞ্চায়েতের সামনে আবার বলবো। এটা নুরাবাদের নিয়ম হবে। ভিড়ের ভেতর থেকেও আওয়াজ এলো, আমরা কথা দিচ্ছি। রশিদের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু আজ সেই অশ্রু অপমানের নয়, আজ তা মুক্তির। সেদিন বিকেলে বহু বছর আগে যে পথ দিয়ে রশিদ মাথা নিচু করে নির্বাসনে বেরিয়ে গিয়েছিল, সেদিক দিয়েই সে আবার ফিরল। কিন্তু আজ দৃশ্যটা বদলে গেছে। আজ সামনে সামনে হাঁটছে গ্রামের মানুষ। কারো হাতে ফুল, কারো কণ্ঠে ডাক। রশিদ ফিরছে, নুরাবাদের ছেলে ফিরছে, সত্য ফিরে এসেছে। সোনু রশিদের হাত ধরে হাঁটছে। তার চোখে কৌতূহল, বিস্ময় আর একটু ভয়ও। নুরি ধীরে ধীরে পেছনে আসছে, বয়সে নুয়ে পড়া, কিন্তু যেন এই কাহিনীর নীরব সাক্ষী হয়ে। গ্রামের সীমানায় পৌঁছলে কয়েকজন মহিলা ফুল ছিটিয়ে দিল। যেই উঠোন একসময় গালাগালিতে কেঁপে উঠেছিল, আজ সেখানেই মানুষ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, সম্মান নিয়ে। রশিদ নিজের পুরনো ঘরের সামনে গিয়ে থামল। দরজার কাঠ বদলে গেছে, দেয়ালে সময়ের দাগ, কিন্তু মাটির গন্ধটা একই আছে। সে হাত বাড়িয়ে সেই দেওয়াল ছুঁল। অনেকক্ষণ কিছু বলল না। তারপর খুব আস্তে বলল, আমি ফিরে এলাম। সেদিন রাতে নুরাবাদে আবার রশিদের চাকা ঘুরল। মাটির দলা তার হাতে আবার আকার পেল। সুরাহি, কুলহড়, প্রদীপ সব যেন নতুন প্রাণ পেল। গ্রামের লোকেরা এক এক করে এসে তার সামনে বসল। কেউ চুপচাপ, কেউ লজ্জিত, কেউ শান্ত। আর সোনু উঠোনে বসে নুরির গলায় হাত রেখেছিল। তার ছোট্ট মুখে আজ এক অদ্ভুত প্রশান্তি। হয়তো সে সব বোঝেনি, কিন্তু এটুকু বুঝেছে, কিছু মানুষ রক্তে আপন হয়, কিছু মানুষ ত্যাগে। সময় যেতে লাগলো। সাইমা আর ফারুক মাঝে মধ্যে আসত। দূরত্ব মানা হতো, সম্মান রাখা হতো। সোনু বড় হতে লাগলো দুই সত্যকে বুকে নিয়ে, একটি জন্মের আর একটি লালনের। আর রশিদ তার পাশে থেকেছে ঠিক আগের মতোই, আব্বা হয়ে, ছায়া হয়ে, আশ্রয় হয়ে। নুরি আর বেশিদিন বাঁচেনি। একদিন খুব শান্ত দুপুরে সে উঠোনের কোণে শুয়ে শুয়েই শেষ নিঃশ্বাস ফেলল। সোনু কেঁদেছিল, রশিদের চোখেও পানি নেমে এসেছিল। তারা দুজন মিলে তাকে সেই উঠোনের পাশেই কবর দিল, যেখানে একদিন সবকিছু বদলে গিয়েছিল। কবরের পাশে দাঁড়িয়ে রশিদ বলেছিল, তুই শুধু ছাগল ছিলি না নুরি, তুই আমার জীবনের সত্যের দরজা খুলে দিয়েছিলি। নুরাবাদ আবার আগের মতো হলো না, কারণ কিছু গল্প গ্রামকে বদলে দেয়, মানুষকে শেখায় যা চোখে দেখা যায় সব সত্য নয়, আর যাকে সবাই দোষী ভাবে সেই হয়তো সবচেয়ে নির্দোষ। রশিদের ঘরের চুলা আবার জ্বলতে থাকল। মাটির বাসনে আবার আগুনের দাগ উঠল। কিন্তু এবার সেই মাটির গায়ে শুধু কুমোরের হাতের ছাপ ছিল না, ছিল অপমান থেকে মর্যাদায় ফেরার ইতিহাসও। আর নুরাবাদের মানুষ যখনই কারো বিরুদ্ধে তাড়াহুড়ো করে কথা বলতে চাইত, কেউ না কেউ চুপচাপ বলে উঠত, রশিদের কথা মনে আছে তো? তারপর অনেক জিভ থেমে যেত, কারণ সত্য দেরি করতে পারে কিন্তু হারায় না।
আর ভালোবাসা সেটা রক্তের নয়, প্রমাণ হয় ত্যাগে।